ঈদযাত্রার শেষ দিনেও নির্বিঘ্নেই প্রিয়জনের কাছে ছুটছেন নগরবাসী। ঠিক সময়ে ছাড়ছে ট্রেন, বেলা বাড়ার সঙ্গে চাপ কমছে মহাসড়কে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েক জেলায় ঈদ উদযাপন। জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের নিরাপত্তা, সারা দেশে প্রস্তুতি। প্রিয়জন হারানোর বেদনা নিয়ে এবার ঈদ আসছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারে। আহতদের কাছেও ফিকে উৎসবের রং। এতগুলা বছর এতগুলা ঈদ পরে ছাড়া হঠাৎ নাই আজকে। আমার লাইফ থেকে মোটামুটি খেলাধুলাটা শেষ। আমার তো মনে হয় এমন নামে একটা ঈদ আসছে, আমি আমার জীবনে যদি ঈদ না আসে। নির্বাচন পিছিয়ে দিতে চায় একটি মহল। অভিযোগ মির্জা ফখরুলের। এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন বেগম খালেদা জিয়া। এটার পেছনে একটা উদ্দেশ্য আছে, হীন উদ্দেশ্য, যে বিএনপিকে আপনার এই ভারতপন্থী হিসাবে চিহ্নিত করা। তিস্তা ইস্যুতে চীনকে পাশে পাওয়া প্রধান উপদেষ্টার সফরের বড় অর্জন বলছেন বিশ্লেষকরা। শীর্ষ বৈঠকের ফল অচিরেই পাবার আশা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি তানজিলা খান মেম। শুরুতে ঈদযাত্রার খবর। উজ্জ্বল, আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ছুটিটা যেহেতু 28 তারিখ থেকে শুরু হয়েছে, তার আগে 26শে মার্চের পর্যন্ত ছিল, অর্থাৎ একটা লম্বা ছুটি কিন্তু এবার পেয়েছেন নগরবাসী ঈদ উদযাপনের জন্য। সেই জায়গা থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষেরা অনেকদিন ধরে, এবং নির্বিঘ্নে সেই যাত্রাটা এবার হয়েছে। ঈদযাত্রার শেষ দিন সকালে যাত্রীর চাপ বাড়ে বাস ও ট্রেনে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ কিন্তু অনেকটা কমেও আসে। এবং সড়কের চিত্র পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। তিনি বলেছেন সবার সমন্বিত যে প্রচেষ্টা, তার কারণে এবার ঈদযাত্রা স্বস্তি হয়েছে। এবং কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানে সব ঈদযাত্রা নিয়ে তিনিও সন্তোষ জানিয়েছেন। বাকিটা দেখবো সহকর্মী রাব্বি হোসেনের প্রতিবেদনে। বাড়ি যাবার পথ আর কতটা বাকি, এই প্রশ্ন এখন প্রিয়জনের কাছে ফেরা প্রতিটি যাত্রীর মনে। ঈদযাত্রার শেষ দিনেও যাত্রীদের চাপ দেখা গেছে সড়ক পথে। রোববার সকালে যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোকে। এক পর্যায়ে টিকিট ছাড়াই যাত্রীদের বাসে তোলা হয়, এতে তৈরি হয় বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইনশাল্লাহ ভালো, মোটামুটি সমস্যা না। ঈদযাত্রা ভালো, পরিবেশও ভালো আছে, জ্যাম ছিল না রাস্তাঘাটে। তো সব কিছু মিলে আপনার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছি আর কি। দেখা গেছে ওটা ফিল আপ হয়ে গেছে, এখন আবার পরবর্তী গাড়ি পাওয়ার পর আমরা যেতে পারবো। রোববার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের থেকে খোঁজখবর নেন সড়ক উপদেষ্টা। পরে বলেন সরকার, পরিবহন মালিক সহ সব পক্ষ থেকে ঈদযাত্রায় কোনো কমতি ছিল না। আশা করছেন ঈদের ছুটি কাটিয়ে ফিরতি পথেও কোনো ভোগান্তি হবে না যাত্রীদের। ওনারা সবাই কিন্তু একটা দুর্দান্ত কাজ করতেন। ওনাদের সহযোগিতা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া, শুধুমাত্র সড়ক বিভাগের পক্ষে এটা কোনো, আর আমার নিজেদের যারা তারাও। আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে নামতে হবে। সবাই যদি সরকার হিসেবে কাজ করি, ভিন্ন ভিন্ন না করি, তাহলে ফেরার পথে আমাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। সড়কের পাশাপাশি রেলপথেও শেষ দিনে দেখা গেছে যাত্রীদের ভিড়। কমলাপুর রেল স্টেশন থেকে শিডিউল বিলম্ব না হওয়ায় এবারের ট্রেনের যাত্রা অনেকটা স্বস্তির বলে জানান যাত্রীরা। টিকিট কাটতে কোনো ঝামেলা হয়নি, সমস্ত টিকিটের ব্যবস্থা বাইরে থেকেই কাটা হয়েছে, কিন্তু কাউন্টারে নাই, এরকম ভিড়ও নাই, জ্যামও নাই। না, টিকিট মনে করেন অনলাইনে কাটা হয়েছে, আর আসার পথেও এরকম কোনো চাপ সৃষ্টি হয় নাই। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করায় ঈদযাত্রায় ট্রেনে দুর্ভোগ অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে। তার দাবি, টিকিট কালোবাজারি নিয়ে যাত্রীরাও কোনো অভিযোগ করেনি। ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে, কোনো ট্রেনেই
কোথাও কোনো লেট হচ্ছে না, ঠিক টাইমে মোটামুটি চলে যাচ্ছে। আর 2 নম্বরে এখানে কোনো কালোবাজারি হচ্ছে না। আমি অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি, আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিট পেতেও কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এদিকে চন্দ্রা মোড়ে সকালে যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে গতি এসেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আজও রয়েছে যাত্রী চাপ, যানবাহন চলাচলে রয়েছে ধীরগতি। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শেষ দিনেও রাজধানী ছাড়ছে অনেকেই, বলছিলাম সেই কথাই। প্রিয়জনদের নিয়ে ঈদ করতে ছুটে যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। যাত্রার খবর জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে চন্দ্রামোড় থেকে যুক্ত হবেন জাহিদ হাসান। এছাড়া নৌপথের খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যুক্ত হবেন সানি মৃধা। আমরা শুরুতেই যাব ইমনের কাছে। ইমন, আপনার কাছে জানতে চাই, মহাখালী বাস টার্মিনাল থেকে কোন কোন রুটের বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীর চাপ কেমন? আমরা একটা অভিযোগ কিন্তু গত কয়েকদিন ধরে শুনেছি, বাস মালিক একটু বাড়তি ভাড়া আদায় করছেন। সেই অভিযোগটা আজকেও আপনি পেয়েছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। যেমনটি বলছিলেন যে আসলে ঈদমুখী মানুষের যেই যাত্রা সেটি কিন্তু সকালবেলা থেকে আমি দেখছি বিভিন্ন বাস টার্মিনালে ঘুরেছে। এখন এই মহাখালী বাস টার্মিনালের চিত্র যদি আমি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে দুপুরবেলা তপ্ত রোদে আসলে যাত্রীর যে আনাগোনা সেটি কিন্তু অনেকটাই কমেছে এবং সকালবেলা যে চিত্র ছিল, আমি যদি একটু বর্তমান যে চিত্র যদি একটু দেখাতে চাই, সেটি একেবারে দেখাই যাবে যে যাত্রীদের যে ভিড়, সেই ভিড়ের বিষয়টি সেটি কিন্তু রয়েছে, তবে সকালবেলার তুলনায় কিছুটা কমেছে এবং যাত্রীদের আজকের দিনের ঈদযাত্রার বেশিরভাগ যাত্রী কিন্তু অগ্রিম টিকিট কাটা যাত্রীরাই কিন্তু তাদের যে যাত্রা বিভিন্ন গন্তব্যে সেটি তারা করছেন। পাশাপাশি আজকে টিকিট কেটে আজকের দিনের যাত্রা করার সংখ্যাও, এই যাত্রীর সংখ্যাও কিন্তু অনেকটা বাড়ছে এবং সেই চিত্র কিন্তু বাস টার্মিনালগুলোতে দেখা যাচ্ছে এবং যাত্রীরা এক্ষেত্রে কিছুটা টিকিটের দাম বেশি রাখার অভিযোগ করছেন অনেক ক্ষেত্রে। যেমন ঢাকা ময়মনসিংহ রুটের যে স্বাভাবিক সময়ের ভাড়া, সেই ভাড়া কিন্তু এবছর ঈদে অর্থাৎ এই কয়েকদিনের কিন্তু 200 থেকে 250 টাকা পর্যন্ত বেশি নিচ্ছে এবং পাশাপাশি যেই এই মহাখালী বাস টার্মিনাল থেকে যেই পয়েন্টে যায়, অর্থাৎ এখান থেকে যে উত্তরবঙ্গগামী এবং উত্তর পূর্বাঞ্চলগামী যে সমস্ত যাত্রীরা যাতায়াত করেন, সেই বিষয়ে কিন্তু আমরা দেখেছি যে ভাড়ার বিষয়টা কিছুটা একটু বেশি এবং প্রতি টিকিট প্রতি কিন্তু 100 টাকা এবং তারও বেশি রাখছেন, এমনটি অভিযোগ করছেন যাত্রীরা। এবং বাস টার্মিনালের যে চিত্র আমরা সকালবেলা দেখেছিলাম, অনেক যাত্রীর চাপের কারণে কিন্তু টিকিট বিক্রি ছাড়া বাসে উঠিয়ে দিয়েছিল মালিক কর্তৃপক্ষ। পরবর্তীতে আমরা দেখেছি এই টার্মিনালের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তার তত্ত্বাবধানে কিন্তু এই শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছিল। এবং পাশাপাশি আমি একাধিক টার্মিনালে গিয়েছি, সকালবেলা সায়দাবাদ বাস টার্মিনাল দেখেছি, গাবতলী বাস টার্মিনালে সড়ক উপদেষ্টা পরিদর্শন করেছেন। সার্বিক যে পরিস্থিতি রয়েছে সড়ক পথে ঘরমুখী মানুষের যে ঈদযাত্রা সেটি কিন্তু স্বাভাবিকভাবে এবং স্বাচ্ছন্দ্যে হচ্ছে, তবে কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি স্থানে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে সেটিও কিন্তু যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু তদারকি করছে। আমি যদি এক কথায় বলতে চাই, আজকের একেবারে শেষ মুহূর্তে যে যাত্রীদের ঈদযাত্রা সেটি কিন্তু স্বাচ্ছন্দ্যে হচ্ছে, তবে যাত্রীরা যেটি বলছেন যে তারা যে রাজধানীতে আবার ফিরবেন ঈদের ছুটি কাটিয়ে, সেই ফিরতি যাত্রা যাতে স্বাচ্ছন্দ্য হয় এবং যাতে নিরাপদ হয় সেই বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন। তো রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে ঈদযাত্রার একেবারে ঘরমুখী মানুষের সবশেষ যাত্রার যে পরিস্থিতি সেটি ছিল। এবারে আমরা যাব সহকর্মী জাহিদ হাসানের কাছে, তিনি আছেন টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার মোড়ে। জাহিদ, আমরা তো ইমনের কথা শুনছিলাম, আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু মহাসড়কে রয়েছেন সেখানের আসলে ব্যস্ততা কেমন দেখছেন? যানজট চোখে পড়েছে কিনা, নাকি নির্বিঘ্নেই যাত্রীরা সাধারণভাবেই যানজটহীনভাবেই চলাচল করে বাড়ি ফিরতে পারছেন, একটু জানাবেন। এই গাজীপুরের চন্দ্রা যেই মোড় রয়েছে সেইখানে যেটি দেখা গেছে যে সকাল থেকে এখানে গণপরিবহনের খুব চাপ ছিল। ঘরমুখো মানুষের যে ঈদযাত্রার যে মানুষের যে
যাত্রাপথ সেটি অনেকটাই চাপ ছিল। সকালে চন্দ্রার এখানে এসে দেখা গেছে যে লম্বা সারি ছিল যানবাহনের এবং খুব ধীর গতিতে এই যানবাহনগুলো চলছিল, কারণ এখানে বড় রকম একটি জ্যাম তৈরি হয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো সড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, কোনো ধরনের যানবাহনের চাপ নেই, ঘরমুখ মানুষেরও তেমন চাপ নেই। এই চন্দ্রা বাস কাউন্টারে অন্যান্য বছরের যে দৃশ্য থাকে, যে পরিমাণ যাত্রী থাকে ঠিক ঈদের একদিন আগে, সেই পরিমাণ যাত্রীরও এখানে কোনো ভিড় নেই। অন্যান্য বছর এখানে উপচে পড়া ভিড় থাকে। একই সঙ্গে সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছে, এটিও এইবারে জনদুর্ভোগ কমার একটি মূল কারণ। ঘরমুখ মানুষের দুর্ভোগ কমে যাওয়ার পেছনে বড় একটি কারণ, এবং এই বাস টার্মিনালে যাতে যত্রতত্র গাড়ি পার্কিং এবং যেখানে সেখানে যাত্রী যাতে না তুলতে পারে সে বিষয়ের দিকে সেনাবাহিনী খুবই তৎপর রয়েছে। এবং সকাল থেকেই এই চন্দ্রা এখানে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টিম, তারা তাৎক্ষণিকভাবে এই সড়ক যাতে স্বাভাবিক থাকে এবং যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়, ভোগান্তিতে না পড়তে হয় ঘরমুখ মানুষের, সে বিষয়ে তাদের তৎপরতা খুবই লক্ষণীয় ছিল। একই সঙ্গে এই সড়কের কাজগুলো শেষ হয়ে যাওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষের অন্যান্য বছর ঈদে যে পরিমাণ ভোগান্তি শেষ হতো এবং যে পরিমাণ ভোগান্তিতে পড়তে হতো এবং উত্তরবঙ্গের মানুষের যে সময় লাগতো, যে পরিমাণ সময় নষ্ট হতো, তার কোনো কিছুই এবারে হচ্ছে না। এবারে চিত্রটি পুরোই ভিন্ন। এবারে মানুষ খুব নির্বিঘ্নে, খুব স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে আপন মনে তারা বাড়ি যাচ্ছেন। একই সঙ্গে বাসগুলো সঠিক সময় কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে, কারণ বেশিক্ষণ এখানে কাউন্টারে তাদেরকে অবস্থান করতে দিচ্ছে না। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছেন, পুলিশ রয়েছেন, তারাও তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে সড়কেও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটার কারণে বা সড়ক স্বাভাবিক থাকার কারণে এবং সড়কের যেই অসমাপ্ত কাজগুলো ছিল সেই কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার কারণে সড়কও পুরোপুরি প্রস্তুত। এ কারণে এই রংপুর রাজশাহী অঞ্চলের মানুষগুলো এবার ঢাকা থেকে নির্বিঘ্নে চলে গেছে এবং যেহেতু লম্বা ছুটি ছিল, একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানও রমজানের শুরুতেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সব কিছু মিলে এবারের ঈদ খুবই নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোগান্তি ছাড়া মানুষ তাদের আপনজনদের কাছে যাচ্ছেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা বাড়িতে যাচ্ছেন। এটি সবচেয়ে বড় খবর। এবারে আমরা যাব সহকর্মী সানি মৃধার কাছে। সানি, আমরা তো মহাসড়কের খবর শুনছিলাম সহকর্মী জাহিদ হাসানের কাছ থেকে। আপনার কাছে জানতে চাই যে আমরা তো প্রতি বছরই দেখি আসলে ঈদের আগে শেষ মুহূর্তে যখন লঞ্চগুলো ছেড়ে যায় তারা অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা করেন। এবার কি আসলে তেমন কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা এবং লঞ্চের ক্ষেত্রে আসলে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? মিম, এবার সবচেয়ে বড় কথা হলো যে গত 2 দিন যে ভিড়টা হয়েছিল এটা কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পর এরকম ভিড় খুব একটা দেখা যায়নি। তবে আজকেও কিন্তু যেহেতু আমরা একদম ঈদের শেষ প্রান্তে, যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কিন্তু আগামীকাল ঈদ হতে পারে। তা এরপরও কিন্তু আমরা দেখছি যে এখন যেখানে আছে সবে মাত্র দুপুর 2টা বাজে বা দুপুর 2টার থেকে কিছু বেশি সময় হবে, এরপরও কিন্তু যাত্রীরা চলে আসছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে নির্দিষ্ট সময় যখনই নির্দিষ্ট পরিমাণে যাত্রী উঠছে এবং এই সাথে সাথে কিন্তু লঞ্চগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা যতক্ষণ এখানে ছিলাম এখানে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে সক্রিয় ছিল। কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসছে এবং এর কিছুক্ষণ আগেও কিন্তু আমরা নৌবাহিনীর এখানে পরিদর্শনেও তারা এসেছিলেন। এসে কিন্তু সব কিছু যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন। কোনো রকম অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার কোনো এরকম সুযোগ তারা দিচ্ছেন না। পাশাপাশি যদি বলি এখানে কিন্তু ভাড়ার যে বিষয়, এখানে সরকার নির্ধারিত মূল্য যে ভাড়াগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই ভাড়ার থেকে কিন্তু অনেকটা কমই তারা নিয়ে যাচ্ছে। যদিও তৃতীয় শ্রেণীর ডেক যাত্রীদের যে ভাড়া সেটা সমন্বয় করা হলেও কিন্তু কেবিন ভাড়া সরকার নির্ধারিত মূল্যের থেকে কমই রাখা হচ্ছে। পাশাপাশি আমরা যেখানে দেখেছি যে বরিশাল রুট বা আমতলী রুটের যে যাত্রীগুলো এগুলো কিন্তু সন্ধ্যার দিকে ভিড় করতে থাকে। তবে হাতিয়া, বেতুয়া বা ভোলা, চরফেশন, কালিয়া এইসব জায়গার যে রুটের যেসব নৌযানগুলো আছে এগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই ছাড়ছে। অর্থাৎ এই ভোলা, চরফেশন, আমতলী, বরগুনা এইসব রুটের যেহেতু মানুষের এইসব অঞ্চলের মানুষ বেশিরভাগই নৌযানের উপর নির্ভরশীল, সেই ক্ষেত্রে কিন্তু এখানকার নৌযানগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই মানে লঞ্চগুলো পড়ার সাথে সাথে কিন্তু তারা ছেড়ে যাচ্ছে। একই সাথে কিন্তু আমরা 2-1টি লঞ্চ থেকে অতিরিক্ত ভাড়ার অভিযোগ গতকালকে শুনলো, আজকে কিন্তু সেরকম কোনো রকম অভিযোগ আমরা এখনও শুনতে পারিনি। আমরা এখনও দেখতে পাচ্ছি যে কেবলমাত্র 2টা বাজলেও কিন্তু নৌযানের যে যাত্রীদের যে আনাগোনা সেটা কিন্তু বেশ ভালোই উপস্থিতি করা যাচ্ছে। তবে গত শুক্রবার আর শনিবার যে পরিমাণে যাত্রী উপস্থিতি আমরা দেখেছিলাম সেই পরিমাণে এখন পর্যন্ত হয়নি। তবে
এখনও যেহেতু সময় অনেকটা বাকি রয়েছে, সন্ধ্যা নাগাদ বোঝা যাবে যে কী পরিমাণে যাত্রী হচ্ছে। তবে কোনো কিছু সবাই নির্বিঘ্নে এখানে যেতে পারলে একটা জিনিস তাদেরকে ভোগাচ্ছে, সেটা হচ্ছে গত 2 দিনের যে তীব্র তাপ প্রবাহ, এটাই কিন্তু যেহেতু রোজার মাস অনেকেই রোজা রাখছেন, আর এই সাথে তাপ প্রবাহ কিন্তু তাদের অনেকটাই ক্লান্ত করে দিচ্ছে। তো এছাড়া কিন্তু তাদের মুখ থেকে কোনো রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনতে পারি না। তো মিম সদরঘাট থেকে নৌপথের ঈদ যাত্রা নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিচ্ছেন। তবে বিদেশের মাটিতে আসলে ঈদ করলেও নিজের মাটির যে টান কিংবা নিজের প্রিয়জনরা যেখানে থাকে সেই জায়গাটাকে আসলে মনে করাটা খুব স্বাভাবিক, এবং তাদের হৃদয়েও কিন্তু আসলে সেই মানুষগুলোর চেহারায় বারবার ভেসে উঠছে, তাদের কথাই মনে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের ঈদ উদযাপনের খবর বিস্তারিত জানাবেন আমাদেরকে সহকর্মী তৌহিদুর রহমান। রোববার ফজরের আজান দেওয়ার আগ থেকেই ঈদ উল ফিতর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে। ফজরের নামাজ আদায়ে মক্কার মসজিদুল হারাম সহ প্রতিটি মসজিদে জড়ো হন মুসল্লিরা। ভোরের আলো ফুটতেই সৌদি আরবে শুরু হয় ঈদ উল ফিতরের নামাজ। স্থানীয় সময় 6:45 থেকে 6:30 মধ্যে বেশিরভাগ জায়গায় হয় ঈদের জামাত। দেশে থাকা প্রিয়জনদের ছাড়া প্রবাসী সাদামাটাভাবেই ঈদ উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজ আদায়ে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে ঢল নামতে থাকে মুসল্লিদের। দুবাইয়ে 680টি স্থানে সকাল 6:30টার মধ্যে সম্পন্ন হয় ঈদ উল ফিতরের জামাত। নামাজ আদায় শেষে উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন মুসল্লিরা। ঈদ মোবারক। যোদ্ধারা আছে এভাবে সব মিলে আমরা ঈদটা অনেক আনন্দ ভাগাভাগি করি, যদিও আমাদের পরিবার পরিজন ছাড়া আমাদের ঈদটা কাটাতে হয়। বন্ধু-বান্ধব সবাই মিলে এখানে ঈদ করি, পরিবার ছাড়া একটু কষ্ট হয়। মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে ভোর 6:45টার দিকে সবগুলো ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। সকল বাংলাদেশিদেরকে ঈদ মোবারক। বাংলাদেশের যারা আছেন তাদের জন্য অগ্রিম ঈদ মোবারক। ঈদের নামাজ শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারে এবারও আমরা ঈদের জামাত করেছি। ইনশাআল্লাহ আমরা কর্তৃপক্ষের যদি অনুমতি পাই আমরা প্রতি বছরই প্রতি ঈদের সময় আমরা স্কুলে ঈদের জামাত করব। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেও রোববার ঈদ উদযাপিত হচ্ছে। তবে ওমান, মিশর, জর্ডান, ইরান, ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে ঈদ উদযাপিত হবে সোমবার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ঈদ উদযাপিত হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশে। এদিন ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে তুরস্ক ও সুদান সহ বিশ্বের বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ব্রুনেই সহ এশিয়ার দেশগুলোতে 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায়ও সোমবার ঈদ উদযাপনের দিন ঘোষণা করেছে দেশটির ফতোয়া কাউন্সিল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ঈদ উল ফিতর উদযাপনে প্রস্তুত হচ্ছে দেশ। জাতীয় ঈদগাহে থাকবে 5 স্তরের নিরাপত্তা। ফাঁকা শহরে নাশকতার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে প্রথমবারের মতো আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হতে যাচ্ছে লক্ষাধিক মুসল্লির জামাত। হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। ফাঁকা ঢাকায় নাশকতার গুজব গুঞ্জন সামনে রেখে প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। তাই বাড়তি সতর্কতায় নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে পুরো ঈদগাহ মাঠ। সোয়াটের বিশেষ দল ডগ স্কোয়াড থাকবে লুকিয়ে থাকা অপরাধী শনাক্তে। শতাধিক সিসিটিভি ক্যামেরা সার্বক্ষণিক নজর রাখবে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে। কতটুকু প্রস্তুত হলো ঈদগাহ মাঠ ঘুরে দেখতে এসেছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান। শেষে সাংবাদিকদের বলেন, নাশকতার ঝুঁকি নেই জাতীয় ঈদগাহ মাঠে। ফাঁকা ঢাকায় নাশকতার হুমকির বিষয়ে সতর্ক আছে ডিএমপি। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করার অনুরোধ করা হলো। কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে। পরে নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখতে আসেন
স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা প্রস্তুতির খোঁজ খবর নেন। বলেন, ফাঁকা ঢাকায় নাশকতার কোনো আশঙ্কা নেই। কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তার জন্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থাই নিয়েছি। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। রাজধানীর ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাব। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক জানায়, ফাঁকা ঢাকার চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কাজ করবে তারা। আমাদের এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা দেশে অনেক বড় বড় ঈদের জামাত হবে এবং সেখানে বিপুল সংখ্যক মুসল্লি সমাগম হবে। তো আমরা এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। এদিকে প্রথমবারের মতো আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। নামাজ আদায়ের পর হবে ঈদ মিছিল ও ঈদ মেলা। সব মিলিয়ে মোঘলীয় আমেজের মধ্য দিয়ে এবার ঈদুল ফিতর উদযাপন করবে বলে জানালেন ডিএনসিসি প্রশাসক। একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিং এর একটি বড় সুবিধা থাকে। এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। চাহিদা বিবেচনায় লক্ষাধিক মুসল্লির ধারণ ক্ষমতা রেখে ডিএনসিসির এ আয়োজন। নামাজে অংশ নিতে পারবেন নারীরাও। আরিফ হোসেন, এখন ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবেই দেখছে বিএনপি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের শত্রু আওয়ামী লীগকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে রাজনৈতিক সংকট বাড়বে। জানান, এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। ঈদ উপলক্ষে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিএনপি মহাসচিবের মতবিনিময়, যেখানে উঠে আসে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে নিঃসন্দেহে, যেটা পজিটিভ হবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনৈতিক কারণেই বাংলাদেশের প্রতিবেশী সহ বিশ্বের সকল দেশের সাথে ভালো সম্পর্কে থাকা উচিত। চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করা এটা আমাদের খুব প্রয়োজন। চীন বলেন, আমেরিকা বলেন, যুক্তরাষ্ট্র বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, সকলের সঙ্গে আমরা একটা সুসম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমরা একটা ছোট দেশ, আমাদেরকে নিঃসন্দেহে সকলের সঙ্গে সুসম্পর্ক রেখেই আমাদের কাজ করতে হবে। নিজেদের স্বার্থে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়ায় হতাশা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে দেশে আরও বেশি সংকট তৈরি হবে। সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরও বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা কোনো দেশের স্বার্থ এখানে আপনার তাদের স্বার্থ আমরা পালন করতে চাই না। আমরা যেটা করতে চাই আমাদের স্বার্থ। আমাদের যে পানির সমস্যার সমাধান যদি হয়, আমাদের যদি আপনার সীমান্তে যদি হত্যা বন্ধ হয়, আমাদের যদি আপনার ব্যালেন্স অফ ট্রেড এটা যদি ঠিক হয়, তাহলে আমরা আমাদের অবশ্যই সেগুলোতে আমরা গুরুত্ব দেব। দীর্ঘ 8 বছর পর পরিবারের সাথে ঈদ পালন শেষে এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান বিএনপির মহাসচিব। এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন। আসিফ ইকবাল খান, এখন
ভারত নয়, তিস্তা নিয়ে চীনের সাথেই হাঁটবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টার চীন সফরে সে ইঙ্গিতই পাওয়া গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, একমাত্র চীনই তিস্তা সহ বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। বেজিং থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। প্রধান উপদেষ্টার চীন সফরে কি পেল বাংলাদেশ, তার জটিল হিসেব হয়তো ঢুকবে না তিস্তা পাড়ের দুর্দশাগ্রস্ত মানুষের মাথায়। তবে তারা আশায় বুক বেঁধে আছেন। তিস্তা নিয়ে কি আলোচনা হলো চীনের সাথে? জানা গেছে শুধু চীনের পানি সম্পদ মন্ত্রী নয়, বরং প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও তিস্তা নিয়ে একান্তে আলাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই আলাপের ফলাফল ভারত নয়, বরং চীনকেই তিস্তার জন্য উপযুক্ত মনে করে বাংলাদেশ। চীনের বেইজিংয়ে প্রধান উপদেষ্টার সফরের আদ্যপান্ত নিয়ে এখন টিভির সাথে আলাপচারিতায় প্রেস সচিব শফিকুল আলম। তার মতে এই সফরটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় অর্জন। বাংলাদেশের জন্য এটা হিস্টোরিক একটা ভিজিট। বাংলাদেশ এবং চায়না এই রিলেশনশিপটা যেই জায়গায় আছে সেই জায়গাটার থেকে আরো বেশি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি বলেন, শুধু তিস্তা নয়, বাংলাদেশের পুরো নদী ব্যবস্থাপনাতেই একমাত্র চীনকে সঙ্গী করতে চায় বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশে যে ওয়াটারটা আসে সেই ওয়াটারটা ম্যানেজ করতে। এই ওয়াটারটা দেখবেন যে এটা বিগ সোর্স অফ পভার্টি। তিস্তায় আমাদের একসময় কোনো পানিই থাকে না, আবার একসময় এত পানি আসে যে বন্যা হয়। তো এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, চায়নার এই সিস্টেম, এই ম্যানেজমেন্টটা চায়না জানে। প্রেস সচিবের বক্তব্যে অনেকটা পরিষ্কার, যে কোনো ফরম্যাটে তিস্তায় চীন বাংলাদেশের একটি অবিস্মরণীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রফেসর ইউনূস তাদের কাছ থেকে এক ধরনের কারিগরি সহায়তা চেয়েছেন। তাদেরকে বলেছেন, তোমরা আমাদেরকে হেল্প করো, আমরা একটা বড় মাস্টার প্ল্যান করতে চাই যাতে ফ্লাডটা আমরা কন্ট্রোল করতে পারি। উত্তরবঙ্গে যে তিস্তা যে অনেক সময় দুঃখের কারণ হয়, তিস্তার পানিকে আমরা কিভাবে কনজার্ভ করে আমরা আরও এটাকে এগ্রিকালচার আমরা এক্সপানশন করতে পারি। নদী বিশ্লেষকরা মনে করেন, প্রধান উপদেষ্টার চীন সফরের সার্বিক ইঙ্গিত তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন বাস্তবায়নের পথে। আমাদের এখানে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশগতভাবে যে বন্যা সেটা হচ্ছে অসময়ে, তারপরে হচ্ছে ড্রট বা খরা সেটাও অসময়ে হচ্ছে। আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা যেভাবে এগিয়ে যাচ্ছে, এটা যদি ঠিকমতো আমরা পরিকল্পনাটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের উত্তরবঙ্গ তথা গোটা বাংলাদেশটা রক্ষা পাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় চীনের কাছে 50 বছরের যে মাস্টার প্ল্যান চেয়েছেন প্রধান উপদেষ্টা, তাতে তিস্তাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। প্রধান উপদেষ্টার চীন সফরের সংবাদ সংগ্রহ শেষে টিম এখন ফিরছে বাংলাদেশে। যদিও একদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে গিয়ে পৌঁছে গেছেন। তার এই সফরকে ঘিরে বাংলাদেশের প্রাপ্তির খাতা কতটা সমৃদ্ধ হলো সেই হিসাব কষতে হয়তো অনেক সময়ের প্রয়োজন। তবে আপাতত দৃষ্টিতে 2.1 বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সহায়তার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে, পাশাপাশি তিস্তা নিয়ে ইতিবাচক অগ্রগতি বাংলাদেশের জন্য নতুন কিছু বয়ে আনছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দেখার বিষয়, প্রধান উপদেষ্টা যে চীনের কাছে নদী ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান চেয়েছেন এবং চীনের যে প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা তা কতটা সমন্বয় হয় সেটি সময় বলে দেবে। বেজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলায়েত হোসেন, এখন চীন। মুসলিম উম্মাহ দুয়ারে আসন্ন ঈদ, তাই শেষ মুহূর্তে ফুরসত অবসর নেই বিপণী বিতানগুলোতে। শেষ রমজানে সমাগম বেড়েছে পোশাকের দোকানে। বসুন্ধরা শপিং মলে এর তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, একটু জানাবেন, চলতি মৌসুমে বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ হলো কিনা, ক্রেতারা পোশাকের দর কিংবা নকশা নিয়ে সন্তুষ্ট কিনা পুরোপুরিভাবে? মিম, বাঙালি কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গান কিন্তু বিপণী বিতান শপিং মলগুলোতে এরই মধ্যে বেজে উঠছে। সেই সাথে বোঝাই যাচ্ছে যে ঈদ আসন্ন। মুসলিম উম্মার ঘরে ঘরে ঈদের আনন্দ এর মধ্যে বইতে শুরু করেছে। যেহেতু ঈদে নতুন পোশাক পরার একটি সামাজিক ধর্মীয় রীতি রয়েছে, সেই জন্য পরিবার স্বজন আত্মীয়র জন্য মানুষ নতুন পোশাক ক্রয় করে থাকেন। সেটিকে উদ্দেশ্য করে শপিং মল বিপণী বিতানে ভিড় বাড়ছে। নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ঠিক এই বেলা গড়ার সাথে সাথে ক্রেতার সমাগম বাড়ছে শপিং মলগুলোতে। ধারণা করা হচ্ছে যে 30 থেকে 35 হাজার লোকের সমাগম হচ্ছে প্রতিদিন। এই যে ক্রেতা সমাগম হচ্ছে, এর সবাই কিন্তু ক্রেতা নন। এর মধ্যে বিক্রেতারা জানাচ্ছেন যে বেশিরভাগই দর্শনার্থী,
কিন্তু এই ক্রেতা যারাই আসছেন তাদের সঙ্গে কিন্তু টাকার একটি সম্পর্ক রয়েছে, অর্থাৎ তারা যে পরিমাণ কেনাকাটা করছেন প্রায় 1000 কোটি টাকার মতো তারা কেনাকাটা করছেন বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আপনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে এই মৌসুমে তাদের লক্ষ্যমাত্রা পূরণ হলো কিনা। বিক্রেতারা আমাদের আগ্রহ ভরে জানিয়েছে নানা কারণে এইবারের আসলে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হয়নি, তারপরও বিক্রি ভালো ছিল। আমরা এই শপিং মলগুলোতে এসে দেখেছি কোনো কোনো দোকানে 20 থেকে 25% পর্যন্ত পণ্যের ছাড় দেওয়া হচ্ছে। এর নানা কারণ রয়েছে। বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণে এটি একটি বিক্রয় কৌশলও বলা যায়, তেমনটি আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। ক্রেতার সঙ্গে কথা বললাম, ক্রেতারা বলল যে এক ছাদের নিচে সব কিছু পাওয়া যায়, এমন পরিবেশে তারা কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পরিবারের জন্য মূলত এই শেষ সময়ে আমরা জানি যে মেহেদি, সুগন্ধি, কসমেটিক, জুয়েলারি, টুপি, আতর, পলো শার্ট, টি শার্ট, এই ধরনের যে পোশাকগুলো সেগুলো আসলে শেষ সময় মানুষ কেনাকাটা করে থাকেন। তো আজ হয়তো চাঁদ রাত হয়ে যাবে, চাঁদ রাত হয়ে গেলে এই কেনাকাটার যে পর্দা সেটি হয়তো নেমে যাবে, এই ঈদ কেন্দ্রিক যে কেনাকাটা তার সমাপ্তি ঘটবে। এই ছিল আমার কাছে মিম সবশেষ। ঈদের আনন্দ চারদিকে, কেনাকাটা থেমে নেই, কিন্তু জুলাই আন্দোলনে নিহতদের প্রায় 2000 পরিবারে ঈদের আনন্দ থমকে আছে। পরিবারগুলোতে ঈদ আসছে বেদনা নিয়ে, তারা কেবলই অনুভব করছেন শূন্যতা। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। 5ই আগস্ট বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের কাছে এসেছিল মুক্তির ঈদ হয়ে। ঠিক তার 7 মাস পর যখন ঈদুল ফিতর আসন্ন, তখন সেই আনন্দ প্রিয়জনের শূন্যতা বিষণ্ণতার ছায়া ফেলেছে এই শহর থেকে দেশের নানা প্রান্তের শহীদ পরিবারে। তেমনই শূন্যতায় মোড়া যাত্রাবাড়ির এই পরিবার। 24-এর 19 জুলাই আদরের ছোট্ট সন্তান মেহেদি হাসান পান্থকে হারান মা। সেই কান্না আজও থামেনি তার। বারবার বলছেন এই ঈদের জামার বায়না ধরা কিংবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার আর কেউ রইল না। সবকিছুই আছে আমার, কিন্তু ওরে স্যার আমার সবকিছুই নাই মনে হয়। ভাবতে পারি না যেন আমি কি করবো ঈদের দিন। প্রতিবার ঈদে তো সকালবেলা ওকে ডাইকে উঠাইতে হয়, নামাজ পড়ে সবসময় কিন্তু খুব অলসতা করে, মানে উঠতে চাইতো না, শোয়ার থেকে উঠতে চাইতো না। ছেলেকে ছাড়া ঈদ ভাবতেই পারছে না বাবা। এবার ঈদের সালামির আবদার করবে না ছোট ছেলে। সব ভুলে থাকতে তাই ঈদে ঘরেই থাকতে চান না বাবা। যখন শেয়ারি খাই তখন টেবিলে ওর নাই, ইফতারি খাইতে বসলে ওর নাই। এই কষ্ট তো আমরা শেষ করতে পারি না। আমার জীবনে কোনো ঈদ না আসে, আমার ঈদের দিন আসলে আমি রাস্তা রাস্তা ঘুরতে পারতাম। এখন আমি কোথায় থাকতে মন চায় না আমার এখন। সকালে উঠে বড় ভাই আর বাবাকে সাথে নিয়ে ঈদের নামাজে আর যাওয়া হবে না পান্থর। মাও আর ছোট ছেলের পছন্দের সেমাই রান্না করবে না। যার চাঞ্চল্যে মেতে উঠত ঈদ, সেই যে আজ নেই। এতগুলা বছর এতগুলা ঈদ ওরে ছাড়া হঠাৎ নাই আজকে। এমন না যে বিদেশে চলে গেছে, ফোনে কথা বলবো, দেখা সাক্ষাৎ হইব। সাময়িক দূরত্ব না, এটা চিরজীবনের দূরত্ব। অন্যদিকে জুলাই আন্দোলনে আহতদের ঈদ আনন্দ বদলে গেছে। চোখ, হাত পা কিংবা শরীরের অঙ্গ হারানো প্রায় সবার এবারের ঈদ যেন অনেকটাই ভিন্ন। তেমনই একজন সালমান। হাসি, আনন্দ আর চাঞ্চল্যে এক সময় ভরে উঠত যার ঈদ, সে এখন ঘরবন্দি। জুলাই অভ্যুত্থানে ঘাতকেরা তার পা থেকে কেড়ে নিয়েছিল 3 ইঞ্চি হাড়। রমজান ঈদ উপলক্ষে আমাদের এখানে নাইট টুর্নামেন্ট, ফুটবল নাইট টুর্নামেন্ট হয়। এবার তো টুর্নামেন্টে কখনোই অ্যাটেন্ড করতে পারবো না। আবার আমার লাইফ থেকে মোটামুটি খেলাধুলাটা শেষ। আমি বাসায় একরকম একটা একাকিত্ব জীবন পার করতেছি, কারণ আমার প্রতিটা কদম যখনই আগাই তখনই আমি মাটির নিচে বাম পায়ে পাই না। আমার পাটা শর্ট থাকার কারণে শরীরটা অনেকটা হেলে পড়ে। অন্যদিকে জুলাই ফাউন্ডেশন বলছে জুলাইয়ের আহত ও শহীদদের ভুলবে না দেশ। তাদের জন্য প্রধান উপদেষ্টার বার্তাসহ কার্ড ও উপহার পাঠিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে।
শহীদ পরিবারের সদস্যরা রয়েছে তাদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপলক্ষে এটির মধ্যে একটি করে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। তার মধ্যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি শুভেচ্ছা বার্তা রয়েছে। আশা করছি এটি তাদেরকে, এই শহীদ পরিবারদেরকে এটি মনে করিয়ে দিবে যে তারা এই দেশের জন্য কী স্যাক্রিফাইস করেছে। 2024-এর হাজারো তরুণ যেমন বদলে দিয়েছে বাংলাদেশকে, একইভাবে বদলে গেছে বহু তরুণের জীবন। তাদের পাশে দাঁড়ালে হয়তো পূর্ণতা পাবে আমাদের সবার ঈদ। শাহাদাত অফরো, এখন, ঢাকা। ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ মেহেদি। ঈদকে ঘিরে তাই রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে মেহেদি উৎসব। পছন্দসই ডিজাইনে হাত রাঙাতে ছোট থেকে বড় সব বয়সী মেয়েরাই ভিড় করছেন এসব জায়গায়। কম খরচে মানসম্মত ও অর্গানিক মেহেদি ব্যবহারের সুযোগ থাকায় নারীরা অনেকটা স্বাচ্ছন্দ্যেই নিতে পারছেন মেহেদির ছোঁয়া। বিস্তারিত জানাবেন মেহরিন আনি। কেউ হাত ভরাট করে দীর্ঘ কারুকার্যের ডিজাইনের মেহেদি দিচ্ছে, আবার কেউ হালকা ডিজাইনের মধ্যে রাঙিয়ে নিচ্ছে হাতের এপিঠ ওপিঠ। রাস্তার পাশে মেহেদি দেওয়ার এই উৎসবই জানান দিচ্ছে ঈদ আগমনের। রাজধানীর বেইলি রোডে বাবা মার হাত ধরে ভিড় ঠেলে হাতে মেহেদি পড়তে এসেছে দুই বোন জারিন এবং ফারিন। কেমন নকশা হবে মা বুঝিয়ে দিচ্ছেন মেহেদি শিল্পীকে। বাচ্চাদের ঈদকে সুন্দর করতেই যেন তার এই চেষ্টা। উৎসব একটা ভাব, সেটাই দেখেই ভালো লাগছে। ওরাও খুব চাচ্ছে যে মেহেদিটা দিয়ে, সবাই দিচ্ছে মেহেদি দেওয়ার জন্য। কেমন লাগছে তোমার এখানে এসে? ভালো। আগে পাটায় বাটা মেহেদি গোল করে হাতে পরা হতো, কিন্তু বর্তমানে ডিজাইন এসেছে ভিন্নতা। ক্যালিগ্রাফিক, ফুলেল, চরকা, পানপাতা, কলকা, ময়ূর, জ্যামিতিক মোটিভ বেশ জনপ্রিয়। মেহেদি প্রেমীরা তাই কেউ কেউ পছন্দসই ডিজাইন মোবাইলে নিয়ে এসেছেন, আবার কেউ বা ক্যাটালগ দেখে হাত রাঙিয়ে নিচ্ছেন মেহেদির রঙে। কম খরচে মানসম্মত ও অর্গানিক মেহেদি ব্যবহারের সুযোগ থাকায় নারীরা অনেকটা স্বাচ্ছন্দ্যেই নিতে পারছেন মেহেদির ছোঁয়া। ঈদ মানে মেহেদি, মেহেদি আমাদের আনন্দ বাড়ায়। মেয়েদের জন্য এটা ঈদের আগে একটা আমেজ। কাকা মেহেদি দিতে অনেক সময় হাত নষ্ট হয়ে যায়, তারপর ওইরকম কেউ নাই দেওয়ার মতো, তাই হোক এখানে আসা। অবশ্যই মেহেদি দিতে খুবই ভালো লাগে। মেহেদি ছাড়া তো চাঁদ রাত ঈদ অসম্পূর্ণ। অনেক ভালো লাগে, সবার হাতে মেহেদি দেখলে মনে হয় যে আসলে ঈদ। ঈদকে কেন্দ্র করে মেহেদির এসব ভ্রাম্যমাণ দোকান বসেছে 25 রমজান থেকে, যেখানে 100 থেকে 5000 টাকা পর্যন্ত নন ব্রাইডাল, সেমি ব্রাইডাল এবং ব্রাইডাল মেহেদি লাগানোর সুযোগ রয়েছে। এছাড়া মেহেদি কিনে নেয়ারও সুযোগ রয়েছে এখানে। ক্রেতারা বেশিরভাগই অর্গানিক মেহেদি পছন্দ করে, কারণ অর্গানিক মেহেদি যে 2-3 দিনের মধ্যে কালারটা চলে আসে। শুধু মুসলিম না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব মানুষ কিন্তু আমাদের কাছে এসে মেহেদি পরে যায়। অনেক স্টুডেন্টরা চায় যে একটু বাজেট ফ্রেন্ডলি মেহেদি দেওয়ার জন্য, তো আমি সেই জিনিসটা মাথায় রেখেই মেহেদির বাজেট চার্ট, মেহেদির ডিজাইন, তারা কি ধরনের ডিজাইন পছন্দ করতেছে। 150 থেকে শুরু 1000 পর্যন্ত আমাদের কাছে মেহেদি দেওয়া যাবে। ব্রাইডাল বলেন, সেমি ব্রাইডাল বলেন, বা শর্ট। ঈদের আনন্দকে আরও রঙিন করতে প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা মেহেদি প্রেমীদের। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের জন্য পাঠানো হলো 16.5 টন ত্রাণ সামগ্রী। দুপুরে প্রেস ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনীর অপারেশন ও প্ল্যানিং বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে এই জরুরি সহায়তা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মিয়ানমারে পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, তাঁবু, মশারি, সোলার লাইট সহ জরুরি আরও কিছু জিনিস। এছাড়া চিকিৎসা সেবার জন্য সেনাবাহিনী থেকে 10 সদস্য এবং বেসামরিক ডাক্তারদের থেকে 11 সদস্যের 2টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও 2 জন। গেল রাত 3টের দিকে দুর্ধর্ষ এই ঘটনা ঘটায়। ধারণা করা হচ্ছে 2 সন্ত্রাসী গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা। কাজী মাহফুজের প্রতিবেদন। রাত 2:45 নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে প্রাইভেট কারে এলোপাথারি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হন গাড়ির ভেতরে থাকা 4 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবদুল্লাহ ও মানিক নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। বাকি 2 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। আহতদের একজন রবিন জানান,
নগরীর নতুন ব্রিজ থেকে ভাড়ায় চালিত প্রাইভেট কারে আসার সময় পেছন থেকে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাদের গাড়িকে লক্ষ্য করে গুলি করতে থাকে। প্রায় 2.5 কিলোমিটার পথ গুলি করতে করতে অ্যাক্সেস রোডে পুলিশের গাড়ি দেখে কারটি থামলে সরাসরি গুলি করে পালিয়ে যায় তারা। নতুন ব্রিজ থেকে আসতেছি, ওখান থেকে ওরা মারতে মারতে আমাদেরকে অ্যাক্সেস রোড পর্যন্ত আনছে। আমরা না পারতে ওখানে পুলিশের গাড়ি দেখে আমরা গাড়ি থেকে নামে পুলিশের কাছে সাহায্য চাচ্ছি। গুলি করতেছে, ওরা কেউ কোনো কথা বলে না, শুধু হাঁটিয়ারি সামনে যাচ্ছে। ওদের সামনে তারপর 2-3টা ফুটেছে গুলি। আমরা রাত্রে ঘর থেকে টাকা নিয়ে বের হয়েছে, চেন টাকা মানিকের সাথে বের হয়েছে। বের হইলে এখন ওরা সকালে ছুটি দিয়ে ওরা মারা গেছে। ওর কাছে সাথে টাকাও ছিল, গাড়িও গেছে, টাকাও নিছে। নিজেই তো আমার হাজবেন্ডকে কেন মারলো? গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া প্রাইভেট কার দেখেই অনুমান করা যায় ঘটনার ভয়াবহতা। পুলিশ বলছে গাড়িটিতে চারদিক থেকে অন্তত 2 ডজনের মতো গুলি চালানো হয়। এতে গাড়িতে থাকা শীর্ষ সন্ত্রাসী সারোয়ার সহ 6 জনের মধ্যে 4 জন গুলিবিদ্ধ হয়। বাকি 2 জনের একজন মোহাম্মদ ইমন পুলিশ হেফাজতে থাকলেও সারোয়ারের হদিস পাওয়া যায়নি। ঘটনার কারণ খুঁজতে ও জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় তারা। 6 জন হচ্ছে বাকলিয়ার দিক থেকে আসতেছিল, ওদেরকে রাজাখালী ব্রিজে অ্যাটাক করে। তারপরে দুই পাশ থেকে গুলি করতে করতে ঢুকে যায়। তখন পিছন থেকে ধাওয়া করতে করতে ওদেরকে নিয়ে আসে এক্সপ্রেসের মাথায় চকবাজার অংশে। পুলিশের গাড়ি দেখে ওরা গুলি করতে করতে চলে যায়। কে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এই বিষয়টা আসলে এখনো আমরা জানি না, কাজ চলতেছে। সংশ্লিষ্ট অনেকের ধারণা গাড়িটিতে যারা হামলা চালিয়েছেন তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী। কয়েকদিন আগে ঢাকায় সাজ্জাদকে ধরিয়ে দেয় ক্ষুব্ধ হয়ে এই হামলা বলে মনে করছেন তারা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। 24 জনকে নিয়ে ঈদের পর শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দলের ক্যাম্প। AHF কাপ হকি টুর্নামেন্টের জন্য 20 ফেব্রুয়ারি অনুশীলন শুরু করে বাংলাদেশ হকি দল। 57 জন খেলোয়াড়ের মধ্যে 26 জন নেমে এসেছে দলে। সরওয়ার হোসেন ও মিলন হোসেন ব্যক্তিগত কারণ দেখে ক্যাম্প ছাড়ার আবেদন করেন। শুক্রবার 24 জনের তালিকা চূড়ান্ত করে ক্যাম্প থেকে ছুটি দিয়েছেন জাতীয় দলের কোচ মামুনুর রশিদ। ঈদের পর 2রা এপ্রিল 24 জন রিপোর্ট করবেন। 2 সপ্তাহ অনুশীলনের পর 15 থেকে 18 জনের স্কোয়াড নিয়ে ইন্দোনেশিয়া যাবে জাতীয় হকি দল। এ ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।